রাজধানীতে আলোচিত ওসমান হাদী হত্যা মামলার পলাতক আসামি ফয়সাল ও আলমগীর অবশেষে ভারতে গ্রেফতার হয়েছেন। ওসমান হাদী হত্যার মূল আসামি গ্রেপ্তার, যা পারেনি ডক্টর ইউনূস সেটি পেরে দেখিয়েছে তারেক রহমান। আজ বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর খুনি অবশেষে গ্রেপ্তার হয়েছে। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল, যে নির্মমভাবে হাদীকে গুলি করে হত্যা করেছিল, তাকে আজ ভোরে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই গ্রেপ্তারের পেছনে যে গল্প, তা আরও চমকপ্রদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রায় ৩ মাস চেষ্টা করেও যে খুনিকে গ্রেপ্তার করতে পারেনি, প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ৩ সপ্তাহে সেই খুনিকে গ্রেপ্তার করে দেখিয়ে দিয়েছেন। আজ আমরা বিস্তারিত জানব কিভাবে এই গ্রেপ্তার হলো, কোথায় হলো এবং কেন ডক্টর ইউনূস পারেননি কিন্তু তারেক রহমান পেরেছেন। প্রথমে জানা যাক ওসমান হাদী কে ছিলেন এবং কেন তাকে হত্যা করা হয়েছিল। শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই বিপ্লবের সম্মুখ সারির একজন যোদ্ধা। যখন শেখ হাসিনা ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিল, তখন হাদী রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। যখন হাসিনা পালিয়ে গেল এবং জুলাই বিপ্লব সফল হলো, তখন হাদী থেমে থাকেনি। তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং জুলাই বিপ্লবের শহীদদের বিচার দাবি করতে থাকেন। তিনি ছিলেন ভারতীয় আধিপত্যের তীব্র বিরোধী। তিনি বলতেন যে বাংলাদেশকে সত্যিকারে স্বাধীন হতে হলে ভারতীয় প্রভাব থেকে মুক্ত হতে হবে। হাদী ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। হাদী যদি এই আসন থেকে নির্বাচন করতেন, তাহলে তিনি নিশ্চিতভাবে জিততেন, কারণ জনগণ তাকে জুলাই বিপ্লবের বীর হিসেবে দেখত, আর তখন মির্জা আব্বাসের কোনো সুযোগ ছিল না। এটাই ছিল হাদী হত্যার মূল কারণ। 12 ডিসেম্বর 2025 দুপুরবেলা ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়ক, হাদী একটি ব্যাটারি চালিত রিকশায় বসে যাচ্ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল পেছন থেকে এসে হাদীর পাশে থামল। মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল করিম মাসুদ পিস্তল বের করে নির্বিচারে গুলি চালালো হাদীর দিকে। 1টি, 2টি, 3টি গুলি। হাদী রিকশা থেকে রাস্তায় পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায়। মোটরসাইকেল চালক আলমগীর হোসেন সাথে সাথে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে গেল। হাদীকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু 6 দিন চিকিৎসার পর 18 ডিসেম্বর 2025 তারিখে তিনি মারা যান। পুরো বাংলাদেশ কেঁপে উঠল এই হত্যাকাণ্ডে। জুলাই বিপ্লবের একজন বীরকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। কিন্তু আরও চমকপ্রদ ছিল যে এই হত্যাকাণ্ডের পরও খুনিকে গ্রেপ্তার করা হলো না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তখন ক্ষমতায় ছিল। পুলিশ তদন্ত শুরু করল, সিসিটিভি ফুটেজ দেখল, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করল। খুব দ্রুতই খুনিদের পরিচয় বেরিয়ে এলো। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনই আওয়ামী লীগের সক্রিয় সদস্য, কিন্তু তাদের গ্রেপ্তার করা হলো না। কেন? কারণ তারা পালিয়ে গিয়েছিল ভারতে। হত্যাকাণ্ডের পরপরই তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারত তাদের আশ্রয় দেয়। ডক্টর ইউনূসের সরকার ভারত সরকারের কাছে তাদের ফেরত চাইল, কিন্তু ভারত সরকার কোনো সাড়া দিল না। তারা বলল, আমরা জানি না এরা কোথায় আছে। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা। ভারতের গোয়েন্দা সংস্থা আইবি এবং খুব ভালোভাবেই জানত ফয়সাল এবং আলমগীর কোথায় আছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তাদের লুকিয়ে রাখছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস কেটে গেল। ডক্টর ইউনূসের সরকার বারবার ভারতের কাছে অনুরোধ করল, চাপ দিল, কিন্তু কোনো ফল হলো না। ফয়সাল এবং আলমগীর ভারতে নিরাপদে ছিল। তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, কলকাতা, দিল্লি, মুম্বাই, সব জায়গায়। ভারত সরকার তাদের পুরো নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু 17 ফেব্রুয়ারি 2026 তারিখে পরিস্থিতি পাল্টে গেল। সেদিন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং তিনি প্রথম যে কাজটি করলেন তা হলো হাদীর খুনিদের গ্রেপ্তারের জন্য একটি বিশেষ টিম গঠন করলেন। এই টিমে ছিল বাংলাদেশের সেরা গোয়েন্দা অফিসাররা। তাদের একটাই নির্দেশ, যেভাবেই হোক ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতেই হবে। তারেক রহমান ভারত সরকারের সাথে ভিন্নভাবে কথা বললেন। ডক্টর ইউনূস অনুরোধ করেছিলেন, তারেক রহমান দাবি করলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বললেন এবং স্পষ্ট ভাষায় বললেন, আমরা জানি ফয়সাল এবং আলমগীর ভারতে আছে। আপনারা তাদের আশ্রয় দিচ্ছেন। হয় তাদের বাংলাদেশে ফেরত দিন, নয়তো আমরা নিজেরাই তাদের খুঁজে বের করব। এবং যদি আমরা নিজেরা খুঁজে বের করি, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে এর প্রভাব পড়বে। এই কঠোর বার্তা কাজ করল। ভারত সরকার বুঝল যে তারেক রহমান ডক্টর ইউনূসের মতো নরম নন, তিনি যা বলেছেন তা করবেন। তাই ভারত সরকার সিদ্ধান্ত নিল যে ফয়সাল এবং আলমগীরকে আর আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু তারা সরাসরি বাংলাদেশে ফেরত দিতেও চাইল না, কারণ তাতে তাদের সম্মান যাবে। তাই তারা একটা কৌশল নিল।
ভারতের গোয়েন্দা সংস্থা ফয়সাল এবং আলমগীরকে বলল যে বাংলাদেশ থেকে তাদের জন্য ক্ষমা ঘোষণা করা হয়েছে এবং তারা নিরাপদে ফিরে যেতে পারবে। এটা ছিল সম্পূর্ণ মিথ্যা, একটা ফাঁদ। কিন্তু ফয়সাল এবং আলমগীর বিশ্বাস করল তারা ভারতে ৩ মাস লুকিয়ে থেকে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং দেশে ফিরতে চাইছিল, তাই তারা বাংলাদেশ সীমান্তের দিকে যাত্রা করল। ৭ মার্চ ২০২৬ রাতে তারা পৌঁছালো পশ্চিমবঙ্গ বনগাঁ সীমান্ত এলাকায়। এটা বাংলাদেশ সীমান্তের খুব কাছে। তারা পরিকল্পনা করেছিল ভোরে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকবে, কিন্তু তারা জানত না যে তাদের জন্য অপেক্ষা করছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। বাংলাদেশের গোয়েন্দা টিম ভারতের সাথে সমন্বয় করে এই অপারেশন পরিচালনা করছিল। তারা জানত ফয়সাল এবং আলমগীর কখন বনগাঁয়ে আসবে, তাই পশ্চিমবঙ্গ পুলিশকে আগেই জানানো হয়েছিল। ৮ মার্চ ২০২৬ ভোর ৫:৩০টায় যখন ফয়সাল এবং আলমগীর একটি হোটেল থেকে বের হয়ে সীমান্তের দিকে যাচ্ছিল, তখন পশ্চিমবঙ্গ পুলিশের STF তাদের ঘিরে ফেলল এবং গ্রেপ্তার করল। এই পুরো অপারেশন মাত্র ৩ সপ্তাহে সম্পন্ন হয়েছে। তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি শপথ নিলেন এবং ৮ মার্চ খুনিরা গ্রেপ্তার হলো। মাত্র ১৯ দিন। অন্যদিকে ডক্টর ইউনূসের সরকার ৩ মাস চেষ্টা করেও কিছু করতে পারেনি। এই পার্থক্য কেন? কারণ তারেক রহমান জানতেন কিভাবে ভারতের সাথে কথা বলতে হয়। ডক্টর ইউনূস ভদ্র ভাষায় অনুরোধ করতেন, তারেক রহমান কঠোর ভাষায় দাবি করলেন। ডক্টর ইউনূস কূটনীতিক ছিলেন, তারেক রহমান রাজনীতিবিদ। ডক্টর ইউনূস ভারতকে খুশি রাখতে চাইতেন, তারেক রহমান বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে চাইলেন। জনগণ এখন বলছে ডক্টর ইউনূস ভালো মানুষ ছিলেন, কিন্তু দুর্বল নেতা ছিলেন। তিনি ভারতের কাছে মাথা নত করতেন, কিন্তু তারেক রহমান শক্তিশালী নেতা। তিনি ভারতকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ কারো অধীন নয়। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি একজন শক্তিশালী এবং সাহসী নেতা। হাদির খুনিকে গ্রেপ্তার করে তিনি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর দুর্বল নয়। আমরা এই গ্রেপ্তারকে স্বাগত জানাই এবং চাই যাতে খুনিদের দ্রুত বিচার করে শাস্তি দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের সদস্যরা আজ রাস্তায় নেমে খুশি প্রকাশ করেছে। তারা বলছে হাদি ভাইয়ের আত্মা এখন শান্তি পাবে, তার খুনি ধরা পড়েছে, এখন বিচার চাই। কিন্তু এই গ্রেপ্তার শুধু শুরু মাত্র। এখন আসল কাজ হলো বিচার। ফয়সাল এবং আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কে তাদের এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল, কে মাস্টারমাইন্ড। অনেকে বলছে মির্জা আব্বাস জড়িত, কারণ হাদিকে সরিয়ে দিলে তার জেতার সুযোগ বাড়ত। কেউ বলছে আওয়ামী লীগের কোনো বড় নেতা জড়িত, কারণ হাদি ভারত বিরোধী ছিল। তারেক রহমান বলেছেন, আমরা শুধু গুলি চালানো দুজনকে ধরেই থেমে থাকব না, আমরা খুঁজে বের করব কে এই হত্যাকাণ্ডের পেছনে আছে। জ্বালাই জড়িত তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই গ্রেপ্তার আরেকটা বার্তা দিয়েছে, তারেক রহমান সরকার জুলাই বিপ্লবের শহীদদের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ। হাদি ছিলেন জুলাই বিপ্লবের একজন বীর, তাকে হত্যা করা মানে জুলাই বিপ্লবকে হত্যা করার চেষ্টা। কিন্তু তারেক রহমান দেখিয়ে দিয়েছেন যে জুলাই বিপ্লবের বীরদের খুনিরা পার পাবে না। সবশেষে বলা যায়, আজকের এই গ্রেপ্তার একটা ঐতিহাসিক ঘটনা। ডক্টর ইউনূস ৩ মাসে যা করতে পারেননি, তারেক রহমান ৩ সপ্তাহে তা করে দেখিয়েছেন। এটা প্রমাণ করে যে শক্তিশালী নেতৃত্ব এবং দৃঢ় সিদ্ধান্ত থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। হাদির খুনিরা এখন গ্রেপ্তার, এখন তাদের বিচার হবে এবং তাদের শাস্তি হবে। আর এই বিচারের মাধ্যমে হাদির আত্মা শান্তি পাবে এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষিত হবে।